আমাদের ঘরে রোজ পায়েস রান্না হতো, কিন্তু সেটা কেউ খেত না। কেননা আমার শাশুড়ি বারণ করত। কিন্তু একদিন আমার ননদ সেই পায়েস খেয়ে নিল। পায়েস খেতেই তার মাথা ঘুরতে লাগলো। তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল যে সে প্রেগনেন্ট। আমার ননদ ছিল অবিবাহিত। তাহলে ওই পায়েসের মধ্যে এমন কী ছিল যেটা খেতেই এই সমস্ত হয়ে গেল? তারপরে আমার সাথে যা হলো সেটা শুনে তো আপনার শ্বশুরও যাবে। আমার নাম সীমা। গ্র্যাজুয়েশন হতেই আমার বিয়ের জন্য আমার পরিবার সম্বন্ধ খুঁজে নিয়ে দিল। আমার বরের নাম মুকেশ। মুকেশ অনেক সাদাসিধে মানুষ ছিল, কেননা সম্বন্ধ হবার পর আমরা অনেক সময় দেখা করতাম, একসাথে কফি খেতে যেতাম, তারপর একে অপরকে নিজের সম্পর্কে বলতাম, আর বিয়ের পরের কথা বলতেও ভীষণ ভালোবাসতাম। যাই হোক, এভাবেই দিন কাটছিল আমাদের। বিয়ের তারিখ সামনে আসতে লাগলো। আমাদের বিয়ের তারিখ ঠিক হতেই কোথা দিয়ে যে দিন কেটে যেতে লাগলো বুঝতেই পারতাম না। আর বিয়ে করে এবার তো মুকেশের বাড়ির বউ হয়ে গিয়েছিলাম। শ্বশুর বাড়িতে আমার একটা ছোট ননদ প্রিয়া ছিল, যে সারাদিন বৌদি বৌদি করে আমাকে সব কথা বলতো। প্রিয়া নিজের সমস্ত ছোট বড় কাজ আমাকে দিয়ে করাতো, আর সমস্ত কথা আমার সাথে ভাগ করে নিত। আজ প্রিয়ার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যাতে সে ভালো নম্বর পেয়ে পাশ করেছে। পুরো বাড়িতে ওর সাফল্যের জন্য ওকে সবাই শুভেচ্ছা জানিয়েছি। শাশুড়ি ওর জন্য অনেক রকমের খাবার বানাতে বলেছে। আমি সব রকমের মিষ্টি বানিয়েছিলাম, কিন্তু যখন পায়েস বানাতে গেলাম তখন উনি বললেন যে আমি বানিয়ে নেব। যখন পায়েস তৈরি হয়ে গেল তখন শাশুড়ি ওই পায়েস তাকে আলাদা করে রেখে দিলেন, আর সবাইকে বলেন যে এই পায়েস কেউ খাবে না। আমার তো ভীষণ অদ্ভুত লাগলো, যখন পায়েস বানানো হলো তখন সেটাকে কেউ খেতে পারবে না কেন? যাই হোক, আমি এই ব্যাপারটাকে কোনো নিয়মনীতি ভেবে অদেখা করে দিলাম, কেননা আমার শাশুড়ি ছিলেন সংরক্ষণশীল মহিলা, যে নিয়মনীতিকে ভীষণ গভীরভাবে মানতেন। এইভাবেই দিন কেটে যেতে লাগলো। একদিন যখন আমি আমার ঘরে বসেছিলাম তখন মুকেশের ফোন আসলো, আর সে বলল বিকেলবেলায় আমাদের বাড়িতে কিছু বন্ধু খেতে আসবে, এই জন্য তুমি কিছু ভালো খাবার বানিয়ে রেখো। আমি মুকেশকে বললাম কী জন্য তারা আসছে। তখন মুকেশ বলল, আসলে আমার প্রমোশন হয়েছে, এই জন্য আমি আমার বন্ধুদের পার্টি দিতে চাইছি। কিন্তু আমি ভাবলাম যে বাইরে হোটেলে যাওয়ার বদলে তাদেরকে ঘরেই ডেকে নিই, কেননা তুমি এত ভালো ভালো খাবার বানাও যে বাইরে যাওয়ার প্রয়োজনই হবে না। এরপর ফোন রেখে দিয়ে আমি খাবারের আয়োজন করতে লাগলাম। আমি রান্নাঘরে যাওয়ার সাথে সাথেই পাড়া থেকে আমার শাশুড়ি চলে আসলো, আর আমাকে জিজ্ঞাসা করলো, বৌমা, আজ তুমি এত তাড়াতাড়ি খাবার বানাচ্ছ? তখন আমি বললাম, মা, আজ মুকেশের কিছু বন্ধু ঘরে আসবে, আসলে প্রমোশন হয়েছে, সেই জন্য সে নিজের বন্ধুদের পার্টি দিতে চাইছে। আমার শাশুড়ি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি খাবার বানিয়ে নাও। আমি বললাম, মা, কি বানাই? কেননা আমি তো মুকেশকে জিজ্ঞাসা করি যখনই আমি খাবার বানাই, কেননা আমার সবসময় এটাই অভ্যেস হয়ে এসেছে যে আমি বাড়িতে যারা বড় তাদেরকে জিজ্ঞাসা করে নিতাম যে খাবার কি বানাবো। প্রায়ই আমি যখন আমার বাবার বাড়িতেও কিছু বানাতাম তখন মা আর বাবাকে অবশ্যই জিজ্ঞাসা করে নিতেন, আর এই জন্যই এখানে আমি আপনাকে জিজ্ঞাসা করছি। তখন মা বললেন, বানিয়ে নাও, তোমার যা ঠিক মনে হয় বানিয়ে নাও। এবার আমি অনেক রকমের খাবার বানালাম, আর তারপর যখন আমি পায়েস বানানোর জন্য দুধ ফোটাতে গেলাম তখনই আমার শাশুড়ি সেখানে চলে আসেন আর বললেন, দাঁড়াও, পায়েস আমি বানাবো, তুমি অন্য কাজ করো। আমি বললাম যে না না, সব কাজ তো হয়েই গেছে প্রায়, শুধুমাত্র পায়েস বানানোই বাকি। তখন মা আবার বললাম তো আমি বানিয়ে নেব। তখন আমি বললাম যে ঠিক আছে। আমি এরপর আটা মাখতে লাগলাম, তখনই শাশুড়ি পায়েস বানাতে লাগলো, আর তারপর সেটাকে আলাদা বাসনে করে রেখে দিল। আমি বললাম, মা, আপনি এটাকে আলাদা করে রাখলেন কেন? তখন সে বলতে লাগলো, না না, কিছু না, এমনি রেখেছি, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে পরিবেশন করব। আমি বললাম ঠিক আছে। কিছুক্ষণ পরে মুকেশ আর তার বন্ধুরা ঘরে চলে আসলো। তাদেরকে চা আর মুখরোচক খাবার দিয়ে কিছুক্ষণ আমি কথা বললাম। তখন তার বন্ধুরা হাসতে হাসতে বলতে লাগলো, আরে ভাই, খিদে তো আমাদের প্রাণ বেরিয়ে যাবে, খাবার কি বানানো কিছু হয়েছে নাকি নয়? তখনই মুকেশ বলতে লাগলো, হ্যাঁ ভাই, সীমা এক্ষুনি খাবার পরিবেশন করবে। এবার তো আমারও ভীষণ খিদে পেয়েছিল। তখন সবাই খাবার টেবিলে চলে আসলো, আর আমি আস্তে আস্তে এক এক করে সমস্ত খাবার টেবিলে আনতে লাগলাম। আর যখন টেবিলে আমি পায়েস নিয়ে যেতে লাগলাম, শাশুড়ি মা আমার হাত ধরে বলল, পায়েসটা নিয়ে যেও না। তখনই আমি জিজ্ঞাসা করলাম, কেন? পায়েস কেন নিয়ে যাব না? তখনই সে বলতে লাগলো, আমি একবার বলে দিয়েছি যে ও নিয়ে যাবে না। আমি ভাবলাম আর তর্ক করে লাভ নেই, এই জন্য বললাম আচ্ছা ঠিক আছে। এবার যা কিছু বাকি ব্যঞ্জন বানিয়েছিলাম সেই সমস্ত কিছু ওদেরকে পরিবেশন করলাম। সব লোকেরা ভরপেট খাবার খেলো। এবার তোর বন্ধুরা খাবারের অনেক প্রশংসা করলো। আমার ভীষণ আনন্দ লাগলো যে শেষমেশ আমার মেহনত রং নিয়ে এসেছে, কেননা আমি খাবার বানানোর জন্য অনেক পরিশ্রম করেছি। সব লোকেদের খাবার এত পছন্দ হলো যে আমার শুনে ভীষণ সন্তুষ্টি হলো। যাই হোক, ওরা খাবার খেয়ে চলে গেল, আর আমরাও যে যার ঘরে চলে গেলাম। একদিন
শাশুড়ি পায়েস বানিয়ে টেবিলের ওপর রেখে দিল। তখনই পাড়া থেকে একজন কাকিমা আসলো। শাশুড়ি মা তার সাথে কথা বলতে শুরু করলো, আর সেই পায়েস থাকে সেখানে টেবিলের ওপর রেখে ভুলে গেল। তখনই প্রিয়া কলেজ থেকে আসলো, আর আসতে আসতেই না জিজ্ঞাসা করে সেই পায়েস খেয়ে নিল। যখন আমি দেখলাম যে প্রিয়া পায়েস খাচ্ছে, তখনই আমি তাকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু আমি যতক্ষণ সেখানে পৌঁছেছি ততক্ষণই প্রিয়া সেই পায়েস খেয়ে ফেলেছিল। এবার আমার প্রাণ বেরিয়ে যাবার মতো অবস্থা হলো। এবার জানি না মা কি ব্যবহার করবে। আমি প্রিয়াঙ্কাকে বললাম যে এটা তুমি কি করলে? মা কাউকেই পায়েস খেতে দেয় না, অন্তত খাবার আগে জিজ্ঞাসা তো করে নিতে পারতে। তখনই প্রিয়া বলতে লাগলো, বৌদি, আমার এত জোরে খিদে পেয়েছিল যে আমি ভাবলাম তুমি বানিয়ে এখানে রেখে দিয়েছো, আর এমনি তো পায়েস যখন তৈরি হয়েছে তখন খাবার জন্য তৈরি হয়েছে, মা কেন শুধু শুধু বলবে? আমার ভীষণ ভয় লাগছিল, জানি না মা কি বলবে। আমি যখনই প্রিয়াকে শুনিয়েছি সাথে সাথে প্রিয়ার বমি হতে লাগলো। তখনই আমি বললাম, আজকের আগে তুমি কখনো পায়েস খেয়েছো? আজকে তুমি এই ব্যাপারটা জানতে পারলে? এমন তো না, মা তো কখনোই পায়েস খেতে দেয় না, আর এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ হবে, আর সেজন্যই সে বারণও করে। সেই সময় মা চলে আসলো সেখানে, সেই কিছু বলতো তার আগেই প্রিয়ার মাথা ঘুরতে শুরু করলো, আর সেই অজ্ঞান হয়ে পড়ে গেল। এবার তো আমি পুরোপুরি ঘাবড়ে গেলাম। আমার তো মনের ভেতর এই ভয়টাই ছিল যে এই পায়েস খেয়ে ওর কিছু হয়েছে। এবার তাড়াতাড়ি অন্যান্য হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলো। ওখানে ডাক্তার তার চিকিৎসা করলো। যখন রিপোর্ট আসলো তখন রিপোর্ট দেখে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ডাক্তার বলল, প্রিয়া মা হতে চলেছে। এবার তো যেন আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। এটা ভেবেই যে এটা কি করে হতে পারে, সবার এই খবরটা শুনে কেমন যেন শক লাগলো। সবার যেন এমন মনে হচ্ছিল যে প্রিয়ার সাথে এটা কি করে হতে পারে। এত বুদ্ধিমতী ও সংস্কারী মেয়ে, সে এত ভুল কাজ কিভাবে করতে পারে? কিন্তু তার সংস্কারের থেকে বেশি তার পায়েস খাবার ওপরে আমার সন্দেহ হচ্ছিল। আমার তো এটাই মনে হচ্ছিল প্রত্যেকবার মা পায়েস খেতে বারণ করে, আর আজ যখন প্রিয়া সেই পায়েস খেয়ে নিল, ওর শরীর খারাপ হতে লাগলো, আর তাকে হাসপাতালে সবকিছুই বলে দেওয়া হলো। আমার তো মাথার মধ্যে বাস একটাই কথা ঘুরছিল। আমার মনে যেন ঘৃণা তৈরি হয়ে গিয়েছিল। যখনই পায়েসের নাম হতো তখনই যেন আমার সারা গায়ে রোম খাড়া হয়ে যেত। তারপর আমরা সবাই প্রিয়াকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসলাম। সবাই প্রিয়ার উপর রাগ করেছিল। মুকেশ তো প্রিয়ার সাথে কথা পর্যন্ত বলতে চাইছিল না। আর তো এটাই মনে হচ্ছিল যে প্রিয়া পুরো সমাজে তাদের নাক কাটিয়েছে। সবাই প্রিয়ার উপর রেগেছিল, কিন্তু প্রিয়ার দোষ তো আমার নজরে যেন আসছিলই না। আমার তো মনের মধ্যে খালি থেকে থেকে একটাই কথা আসছিল, আর সেটা হলো পায়েস খাবার কথা, যে নিশ্চয়ই পায়েস খাওয়ার কারণেই এসব হয়েছে। কিন্তু এখনো মা পায়েসের ব্যাপারে কিছু বলতে রাজি ছিল না। তারও এটাই মনে হতো যে প্রিয়াই এই সমস্ত কিছু করেছে। সে কিন্তু নিজের কর্মকাণ্ডের ব্যাপারে কাউকে কিছু বলেনি। তখনই আমি মুকেশকে নিজের কাছে ডাকলাম আর বললাম, আমি অনেক দিন থেকেই তোমাকে কিছু বলতে চাইছিলাম, কিন্তু সুযোগ হচ্ছিল না। তখন মুকেশ বলল, কি হয়েছে? আমি বললাম যে কিছুদিন আগে যখনই আমি পায়েস বানানোর জন্য চেষ্টা করতাম তখন মা আমাকে বানাতেই দিত না, আর নিজে বানাতো। আর যখন তোমার বন্ধুরা ঘরে আসলো ওই দিন মা নিজেই পায়েস বানিয়েছিল, সেটা একটা আলাদা বাসনে করে আলাদা রেখে দিয়েছিল। আর এখন তো সে রোজ পায়েস বানায়, কিন্তু কারোরকে খেতে দেয় না। আর যখন সে টেবিলের উপর পায়েসে রেখে ভুলে গেছে তখনই প্রিয়া এসে পায়েস খেয়ে নিয়েছে, আর তারপর থেকেই তার সাথে এই সমস্ত ঘটনা ঘটে গেছে। কিন্তু মুখের স্বামীর কথা শুনে হাসতে লাগলো, বলল, পায়েস খেলে আবার এমনটা হয় নাকি? তুমি কি প্রিয়ার ভুলটাকে চাপা দেওয়ার চেষ্টা করছো? মুকেশ এবার আমার উপরে রেগে গেল। কেউ আমার কথা বুঝতেই চাইছিল না। তারপর আমি প্রিয়ার ঘরে গেলাম আর তাকে ভালোবেসে জিজ্ঞেস করতে লাগলাম, প্রিয়া, যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্লিজ আমায় বলো, আমি বাড়ির সবার সাথে কথা বলি। তখন প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, বৌদি, এরকম কিছুই আমি করিনি। আজ পর্যন্ত আমি কারোর সাথে কোনো সম্পর্ক আসিনি। আমি প্রিয়ার মুখ থেকে পরিষ্কার শুনতে চাইছিলাম যে সে নিজের জায়গায় একদম নিজের ঠিক আছে। কিন্তু এবার আমি পরিবারের সদস্যদের কিভাবে বোঝাবো? আমি শাশুড়ি মায়ের সাথে কথা বলার কথা ভাবলাম। তখনই মা বলতে লাগলো, প্রিয়ার হয়ে তুমি কিছু আমাকে বলতে এসো না, এটা কিন্তু প্রিয়ার ভুল। তখনই আমি আমার মাথা ধরে বসে গেলাম আর ভাবতে লাগলাম যে জানি না যে আসলে হচ্ছেটা কি। এতে কি প্রিয়ার ভুল আছে নাকি? আমি কিছু বুঝতে পারছি না। তখনই হঠাৎ করে ডাক্তারের ফোন আসলো। সে বলল, আপনার বাড়িতে কোনো প্রিয়া নামের মেয়ের রিপোর্ট বদলে গেছে। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি মা আর মুকেশকেও ডেকে নিলাম। আমি তারপরে ডাক্তারকে ঘুরে আবার জিজ্ঞেস করলাম যে সমস্ত কি হচ্ছে। তখন ডাক্তার বললেন, আপনারা হাসপাতালে আসুন, সবকিছু জেনে যাবেন। আমরা রিপোর্ট নিয়ে হাসপাতালে যখন পৌঁছালাম আর ডাক্তারকে বললাম, তখন ডাক্তার বলল, আসলে আমাদের এখানে আরেকটি মহিলা চেকআপের জন্য এসেছে, যার নামও পিআই ছিল, আর ওনার রিপোর্ট আপনাদের কাছে চলে যায়। আর এই নিন, এটা আপনাদের রিপোর্ট। আর এর মধ্যে আসলে কিছুই নেই, ব্যাস কিছু বাসি চাল খাওয়ার জন্য ওর ইনফেকশন হয়ে গিয়েছে, যার জন্য ও মাথা ঘুরছিল আর বমি হচ্ছিল। আপনার বোনের রিপোর্ট একদম নর্মাল। এবার যেন আমাদের প্রাণে প্রাণ ফিরল যে আসলে প্রিয়া একদম ঠিক আছে। আমরা প্রিয়ার আসল রিপোর্ট নিয়ে ঘরে পৌঁছালাম, আর এই সমস্ত কথা প্রিয়াকে আমার মাকে বললাম। প্রিয়া আমাকে জড়িয়ে ধরল
আর তার চোখ দিয়ে জল পড়ছিল। সে বলতে লাগলো, তোমাদের আমার ওপর বিশ্বাস করা উচিত ছিল। আমি বলেছিলাম যে আমি এরকম কিছুই করিনি, কিন্তু কেউ আমার কথা মানেনি। তখন আমি বললাম, এবার তো আর কোনো ব্যাপার নেই সেরকম। কিন্তু আমার মাথার মধ্যে শুধু এটাই চলছিল যে বাসি চালের পায়েস এটা কি করে হতে পারে? আমরা তো যখনই রেশন বানাই তখনই ভালো জানি না নাই, আর তাহলে বাসি চালের পায়েস এসব কি ব্যাপার ঘটছে? তখনই যখন সেখানে সবাই দাঁড়িয়েছিল, আমি শাশুড়ি মাইকে ভীষণ কঠিনভাবে জিজ্ঞেস করলাম যে মা, আসলেই সব কি চলছে? আপনি কেন পায়েস কাউকে খেতে দেন না? আসলে তোমার শ্বশুরমশাইয়ের মৃত্যু পায়েস খাওয়ার কারণেই হয়েছিল। আসলে আমরা যখন পায়েস বানিয়েছিলাম তখন ওর মধ্যে যে চাল পড়েছিল তার মধ্যে কিছু চাল ছিল বাসি। সেটা দোকানদারের বেখেয়ালি মনোভাবের জন্য হয়েছিল, যার জন্য ওর ইনফেকশন হয়ে গিয়েছিল, আর তাই ওর মৃত্যু হয়েছিল। আর সেদিন থেকেই আমি পায়েস জিনিসটাকে ঘেন্না করি। ওই দিন থেকেই ঘরে আমি পায়েস বানাই, কিন্তু কাউকে খেতে দিই না। কেননা আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে যদি আবার কেউ পায়েস খায় আর তার যদি কিছু হয়ে যায়, আর ওই পায়েস, সেই জন্যই আমি সবসময় কুকুরদের খাইয়ে দিই, যাতে তোমার বাবার আত্মার শান্তি হয়। তখন থেকেই আমি তোমাকে পায়েস বানাতে দিই না। কেননা তুমি যদি পায়েস বানাও আর তোমার পায়েস আমি কুকুরকে খাওয়াই, তো তোমার খারাপ লাগবে। সেই জন্যই আমি পায়েস বানাই আর সেটা আলাদা করে রেখে দিই, আর বিকেল হলে সেগুলো কুকুরকে খাইয়ে দিই। এবার এই পায়েসের রহস্যটা আমার সামনে চলে এসেছিল। এটা জানার পর আমার ভীষণ অদ্ভুত লাগলো যে তার এত অন্ধবিশ্বাস কিভাবে হতে পারে। শ্বশুরের মৃত্যু সেদিন লেখাই ছিল কপালে, সেটা যে কোনোভাবেই হতে পারত। আর তাছাড়া জরুরি তো নয় যে তার মৃত্যু যেহেতু পায়েসের জন্য হয়েছে তো সবাই পায়েস খাওয়ার বন্ধ করে দেবে। যাই হোক, আমি এই সমস্ত কথা আমার শাশুড়িকে আর বলিনি, কেননা তার ভাবনাকে আঘাত করতে চাইনি। আমি চাইনি যে তার কোনোভাবে খারাপ লাগুক। তখনই মুকেশ বলতে লাগলো, মা, তুমি তো আমার মন থেকে এসব ধারণা বের করে দাও। এবার মুকেশের আরও একটা ব্যাপারে লজ্জা লাগছিল, যার কারণে সে পিয়ার দিকে তাকাতেও পারছিল না। শ্রেনা ভেবেচিন্তেই পিয়াকে কত কিছু বলে দিয়েছিল। কোনো রকমে মুকেশ পিয়ার কাছে ক্ষমা চাইল, আর তারা দুজন ভাইবোন নতুন করে আবার জীবন কাটাতে শুরু করল। আমার মুখে এবার হাসি ছিল, কেননা শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গেছে। পায়েস খাওয়ার যে কথাটা আমার মনের মধ্যে চলছিল সেটার এবার সমাধান হলো, আর প্রিয়ার ওপর যে দোষারোপ করা হয়েছিল সেটাও মিটে গিয়েছে।